আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাকঠির আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। তোমরা হয়তো ইতিমধ্যেই চিত্র দেখে বুঝতে পারতেছো আমাদের আজকের ক্লাসটি কি হতে যাচ্ছে। আমাদের আজকের আলোচ্য বিষয় বাকযন্ত্র। আমরা যখন ধ্বনির অধ্যায়টি পড়েছিলাম তখন ধ্বনির সঙ্গে আমরা বলেছিলাম বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত প্রত্যেকটি সাউন্ড বা আওয়াজকে ধ্বনি বলে। তো সেখান থেকে আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে আসলে বাকযন্ত্রটা কি। আমি যদি তোমাদের একেবারে সহজ কথায় বলি, মানবদেহের যেসব অঙ্গ সরাসরি ধ্বনি উৎপাদনের সাথে জড়িত তাদেরকে একত্রে বাকযন্ত্র বলে। আমি আবারও বলছি, মানবদেহের যেসব অঙ্গ বা প্রত্যঙ্গ সরাসরি ধ্বনি উৎপাদনের সাথে জড়িত তাদেরকে একত্রে বাকযন্ত্র বলে। বাকযন্ত্রের উপাদানগুলোর কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দুই ভাবে ভাবতে পারি। একটা হচ্ছে একেবারে মুখের থেকে ভিতরের দিকে এবং একটা হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে। আমরা যদি নিচ থেকে উপরের দিকে চিন্তা করি তাহলে আমাদের সবার প্রথমে পাবো ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, গলবিলীয় গহ্বর, গলবিল, আলজিহ্বা, অধিজিহ্বা, ঊর্ধ্বতালু, নিম্নতালু এবং ওষ্ঠ, তারপর ঊর্ধ্ব চোয়াল, নিম্ন চোয়াল, দন্ত, নাসা রন্ধ্র, নাসিকা গহ্বর, মুখ গহ্বর, জিহ্বা ইত্যাদি বিষয়। এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম আমি এতক্ষণ বললাম, এগুলোকে সবগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। কেননা আমরা যে সাউন্ড বা ধ্বনি উচ্চারণ করি, এই সাউন্ড বা ধ্বনি উচ্চারণের জন্য এই সবগুলো বাকযন্ত্রই একসাথে কাজ করে। আমরা যদি লক্ষ্য করি মানবদেহের এই যে বাকযন্ত্রের যে অঙ্গগুলো আমরা এখানে দেখতেছি, এই অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে বড় যে অঙ্গটি সেটি হচ্ছে ফুসফুস। আমরা যদি ফুসফুসের কথা চিন্তা করি, বাকযন্ত্রের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ফুসফুস। যদিও ফুসফুস এর আলাদা কাজ আছে, ফুসফুসের কাজ শুধু ধ্বনি উৎপাদন নয়, ফুসফুসের মূল কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়া সম্পাদন করা। এটা হচ্ছে জীববিজ্ঞানের একটা বিষয়। তো তোমরা মনে রাখবা, ফুসফুস যখন তার ভিতরে থাকা বাতাসকে খুব জোরে বাইরের দিকে বের করে দেয়, তখনই সেই বাতাস ধাক্কা খেয়ে, কথায় ষড়যন্ত্রে ধাক্কা খেয়ে, ষড়যন্ত্রের কম্পনের ফলে সেখানে সাউন্ড বা ধ্বনি উৎপন্ন হয়। এজন্য আমরা ফুসফুসকেও বাকযন্ত্রের অঙ্গ হিসেবে চিহ্নিত করব। এবং ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ার সময় মূলত এই যে শ্বাসনালী দিয়ে বাতাসটা বেরিয়ে যায়, এবং ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সেই বাতাস যখন ষড়যন্ত্রে এসে ধাক্কা খায় এবং ষড়যন্ত্র ভাইব্রেট হয়, এই ষড়যন্ত্র যখন কম্পিত হয় তখনই মূলত সাউন্ড বা ধ্বনি উচ্চারিত হয়। তারপর যদি আমরা লক্ষ্য করি, ষড়যন্ত্রকে পেরিয়ে অধিজিহ্বা, এবং অধিজিহ্বার পরে যে এই যে ফাঁকা জায়গাটা আমরা দেখতেছি, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় গলবিলীয় গহ্বর, এবং তার উপরেই তালু। আমরা যদি একটু চেষ্টা করি, অনেক সময় আমরা টক জাতীয় কোনো কিছু খেলে আমরা এক ধরনের সাউন্ড করি, যেরকম এই যে সাউন্ডটা করলাম, জিহ্বাটা যে জায়গাটাতে বাড়ি দিলাম ওই জায়গাটাকে বলা হয় তালু। আমরা যদি তালুকে জিহ্বা দিয়ে স্পর্শ করি তাহলে দেখতে পাবো উপরের অংশটা হচ্ছে শক্ত এবং তার পিছনের একটু অংশ আছে যেটাকে একটু সফট লক্ষ্য করা যাচ্ছে। ওই পিছনের অংশটাকে বলা হচ্ছে কোমল তালু। ঠিক আমরা দেখতেছি যে এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে শক্ত তালু, এবং তার পিছনের যে অংশটা সেটাকে বলা হচ্ছে কোমল তালু। দেখো আমি চিহ্নিত করে রাখছি কোমল তালু এবং শক্ত তালু। কোমল তালুর উপরের অংশটা হচ্ছে শক্ত তালু, যেটা হচ্ছে মূলত আমাদের মুখের ভিতরে, মুখ গহ্বরের উপরে সিলিং বা ছাদের মতো অবস্থিত। এবং তার উপরে যে অংশটা সেটাকে বলা হচ্ছে নাসিকা গহ্বর বা নাসা গহ্বর। নাক দিয়ে যখন আমরা বাতাসকে ভিতরের দিকে টান দেই, তখন বাতাসটা যে জায়গাতে গিয়ে বা যেই জায়গার ভিতর দিয়ে যায়, প্রবেশ করে শ্বাসনালীতে, সেই অংশটাকে বলা হচ্ছে নাসিকা গহ্বর। এই যে যে জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা, আমরা মূলত নাকের যে ছিদ্র, এখানে দুটো নাকের ছিদ্র রয়েছে, এবং এই ছিদ্র দিয়ে যখন বাতাসকে ভেতরের দিকে টান দেয় তখন বাতাস এই যে ফাঁকা অংশটা দিয়ে শ্বাসনালী দিয়ে ফুসফুসে প্রবেশ করে। এই জন্য এই অংশটার নাম হচ্ছে নাসিকা গহ্বর। এবং তারপরে যদি আমরা দেখি, এই যে দাঁতের মতো আমরা চিত্র ভেতরে অঙ্কন করে রেখেছি বা চিত্রে দেখা যাচ্ছে দাঁতের মতো দুটো জিনিস, এটাকে বলা হচ্ছে দন্ত। মূলত দাঁতকেই বলা হয় দন্ত, উপরের দিকের দন্ত এবং নিচের দিকের দন্ত। উপরের দন্ত সংলগ্ন অংশটাকে বলা হয় ঊর্ধ্ব চোয়াল,
এবং নিচের দিকের অংশটাকে বলা হয় নিম্ন চোয়াল। এবং আরো যে আমরা চিত্র দেখতেছি ওষ্ঠ, খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান ধ্বনি উচ্চারণের জন্য। কারণ আমরা জানি ব্যঞ্জন ধ্বনির কয়েকটা বর্ণ আছে যেগুলো ওষ্ঠ বা ঠোঁট ছাড়া উচ্চারণ করাই সম্ভব না, যেগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ বা হচ্ছে ওষ্ঠ বর্ণ। আমরা জানি প, ফ, ব, ভ, ম, এই 5টি ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের জন্য অবশ্যই ঊর্ধ্ব ঠোঁট বা ঊর্ধ্বষ্ঠ এবং নিম্নষ্ঠ স্পর্শ বা ধাক্কা পেতে হয়। দুটি ঠোঁটের স্পর্শ বা ধাক্কা ছাড়া কোনো প্রকারই কোনোভাবেই ওষ্ঠ বর্ণগুলো উচ্চারণ করা যায় না। এবং তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি মুখের ভেতরে যে ফাঁকা জায়গাটা, আমরা কোনো কিছু খাওয়ার পর খাবারটা গিলার আগ পর্যন্ত যে জায়গাটাতে খাবারটা অবস্থান করে, মনে রাখবা মুখ গহ্বর চেনার একটা সহজ উপায়। ধরো আমরা কোনো কিছু খেলাম, খাওয়ার পর মুখের ভিতরে যতক্ষণ চিবোচ্ছি যতক্ষণ পর্যন্ত ভিতরের দিকে নিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কোথায় থাকে সেই খাবারটা? মুখের ভিতরে যে ফাঁকা জায়গাটাতে খাবারটা অবস্থান করে সেই জায়গাটাকে বলা হচ্ছে মুখ গহ্বর। এবং আমাদের বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা সেটি হচ্ছে জিহ্বা। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে জিহ্বা অঙ্কন করা আছে। জিহ্বা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্গ বাকযন্ত্রের, কারণ জিহ্বার অবস্থান, উচ্চতা এবং হচ্ছে বিভিন্ন তারতম্যের কারণে বিভিন্ন রকমের ধ্বনি উচ্চারিত হয়। অর্থাৎ জিভ হচ্ছে বাকযন্ত্রের মধ্যে সবচাইতে সক্রিয় বা সচল অঙ্গ। এই যে বাকযন্ত্রের যতগুলো অঙ্গের বা প্রত্যঙ্গের নাম আমরা এখানে লিখেছি, তার মধ্যে সবচেয়ে বেশি সচল বা সক্রিয় অঙ্গ হচ্ছে জিহ্বা। এবং অনেক দন্ত থেকেও কিছু ধ্বনি উচ্চারিত হয় যেগুলোকে আমরা দন্তবর্ণ বলি, যেমন ত, থ, দ, ধ, দন্ত ন। তো এই যে ব্যাপারটা তোমরা দেখতেছো, আমি আরেকবার সামারাইজেশন করি। মনে রাখবা মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বা সরাসরি সাউন্ড বা ধ্বনি উৎপাদনের সাথে জড়িত তাদেরকে একত্রে বাকযন্ত্র বলা হয়। বাকযন্ত্রের উপাদানগুলোর আমরা যদি কাজ ব্যাখ্যা করি তাহলে ফুসফুসের কাজ হচ্ছে বাতাসকে দ্রুত বেগে বাইরে বের করে দেওয়া, এবং শ্বাসনালীর কাজ হচ্ছে সেই বাতাসকে নিয়ে দ্রুত বেগে বের হয়ে যাওয়া, বা শ্বাসনালীও সেই বাতাসকে বের করার কাজে ভূমিকা রাখতেছে। এবং ফুসফুস থেকে বাতাস যখন শ্বাসনালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভোকাল কর্ড বা স্বরযন্ত্রে বাধা পায়, বা তখন স্বরযন্ত্রের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় বা স্বরযন্ত্র ভাইব্রেট হয়। এই কম্পনের ফলে সাউন্ড উৎপাদিত হয়, এবং এই উৎপাদিত সাউন্ড পরবর্তীতে অধিজিহ্বাকে অতিক্রম করে গলবলীয় গহ্বর এবং তারপর নাসারন্ধ্র বা মুখ বিবর দিয়ে বেরিয়ে যায়। এবং বেরিয়ে যাওয়ার সময় এই যে বাকযন্ত্রের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা দেখতেছি, যেমন হচ্ছে ওষ্ঠ, দন্ত, জিভ, অধিজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, বিভিন্ন জায়গায় স্পর্শ হওয়ার ফলে বিভিন্ন ধরনের সাউন্ড উৎপন্ন হয়। তো এই প্রত্যেকটি অঙ্গ বা প্রত্যেকটি বাক প্রত্যঙ্গই বিভিন্ন ধরনের সাউন্ড উৎপাদনের সাথে জড়িত। আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন ওষ্ঠ ব্যঞ্জনগুলো উচ্চারণের জন্য অবশ্যই উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটি ঠোঁটকে স্পর্শ হতে হবে বা বাধাপ্রাপ্ত বা ধাক্কা পেতে হবে। দুটি ঠোঁট স্পর্শ না হওয়া পর্যন্ত কখনো ওষ্ঠ ব্যঞ্জন উচ্চারিত হবে না। আবার যদি আমরা দেখি দন্ত ব্যঞ্জনগুলো উচ্চারণের সময় অবশ্যই জিহ্বা দাঁতকে স্পর্শ করতে হবে। যেমন ত, থ, দ, ধ, দন্ত ন। এই যে 5টা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি, এগুলো উচ্চারণের সময় অবশ্যই কি করতে হচ্ছে? এই ধ্বনিগুলো উচ্চারণের সময় অবশ্যই জিহ্বা দাঁতকে স্পর্শ করতেছে। আবার যদি আমরা বলি, এখানে একটা অংশ লেখা হয়নি যেটি হচ্ছে মূর্ধা। মনে রাখবা তালুর শেষ এবং দন্তমূলের উপরে, এক কথায় শেষ, শক্ত তালুর শেষ হয়েছে যেখানে এবং দন্তমূলের উপরে একটা খাঁজ কাটা অংশ আছে। আমরা যদি সহজভাবে তোমরা মনে রাখবা যে দাঁতের যে মাড়ি ভিতরের দিকে, দাঁতের মাড়ির উপরে একটা আঁকা বাঁকা খাঁজ কাটা আমরা বলতে পারি, এরকম একটা অংশ আছে, যে অংশটাকে বলা হচ্ছে মূর্ধা। এই মূর্ধা থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় মূর্ধ ধ্বনি। যেমন মূর্ধন্য, ট, ঠ, তারপর ডয় বিন্দু র, ঢ,
এই ধ্বনিগুলো উচ্চারণের জন্য মূর্ধা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও তালু থেকে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদেরকে বলা হয় তালব্য ধ্বনি। নাসিকা বা অনুনাসিক ধ্বনিও আলাদাভাবে পাওয়া যায়। মনে রাখবা, যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখ গহ্বরের পাশাপাশি নাসারন্ধ্র দিয়েও বের হয়ে যায়, এই সমস্ত ধ্বনিকে বলা হয় অনুনাসিক ধ্বনি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাকযন্ত্র ও বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এদের কাজ সম্পর্কে বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আরো কোনো একটা ভিডিওতে, কোনো একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।